বন্ধুরা, এখনকার গুরুত্বপূর্ণ ক্লাসে চলো আলোচনা করব বুদ্ধদেব বসু রচিত নবম শ্রেণীর সাহিত্য সম্ভার থেকে ইলিশ কবিতাটির ওপরে যে প্রশ্ন এবং উত্তরগুলি রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অত্যন্ত টেক্সট খুঁটিয়ে তৈরি করা এই প্রশ্ন এবং উত্তর, যেগুলি তোমাদের নবম শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার সঙ্গে যারা মাদ্রাসা সার্ভিস কমিশন কিংবা এসএলএসটি পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো দেরি না করে টেক্সট খুঁটিয়ে তৈরি করা এই প্রশ্ন উত্তরগুলো দেখে নেওয়া যাক। দেখো, ইলিশ কবিতাটি কার লেখা? বুদ্ধদেব বসুর লেখা। 2, বুদ্ধদেব বসু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1908 খ্রিস্টাব্দের 30শে নভেম্বর। কবি বুদ্ধদেব বসুর জন্মস্থান উল্লেখ করো। কুমিল্লা, বর্তমান বাংলাদেশে অবস্থিত। কবি কত খ্রিস্টাব্দে মারা যান? 1974 খ্রিস্টাব্দের 18ই মার্চ। 5, কবি বুদ্ধদেব বসু কত বছর বয়সে মারা যান? 65 বছর। 6, কবি কোন কোন পত্রিকার লেখক ছিলেন? কল্লোল ও প্রগতি পত্রিকার লেখক ছিলেন। 7, কবি বুদ্ধদেব বসুর পিতা ও মাতার নাম লেখো। পিতা ভূদেব বসু এবং মাতা বিনয় কুমারী। কবির সার্থক প্রথম কাব্যগ্রন্থ কোনটি? বন্দির বন্দনা, 1930 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। নেক্সট, কবির লেখা কোন কাব্যটি বন্দির বন্দনার পরিপূরক হিসাবে চিহ্নিত? পৃথিবীর প্রতি, 1933। নেক্সট, কবির লেখা পৃথিবীর প্রতি কাব্যগ্রন্থের বিষয়বস্তু কী? শরীরী প্রত্যয়ে প্রেমের অভিব্যঞ্জনা। 11, কবি বুদ্ধদেব বসু কোন যুগের প্রধান কাণ্ডারী হিসেবে পরিচিত? কল্লোল যুগের। 12, আমাদের পাঠ্য ইলিশ কবিতাটির উৎস কী? দময়ন্তী, এটি 1943 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এই কাব্যগ্রন্থটি। 13 নম্বর, ইলিশ কবিতার শুরুতেই কোন মাসের নাম করেছেন কবি? আষাঢ় মাস। দেখে নেব নেক্সট প্রশ্ন। বাংলাদেশ কখন বর্ষায় বিহ্বল হয়? আষাঢ় মাসে। ইলিশ কবিতায় মেঘনার কোন বর্ণের কথা উল্লেখ করা হয়েছে? মেঘবর্ণ। নেক্সট, মেঘবর্ণ মেঘনার তীরে কোন গাছের সারি দাঁড়িয়ে আছে? নারকেল গাছের সারি। 17, মেঘনার তীরে দাঁড়িয়ে থাকা নারকেলের সারির কেমন অবস্থার কথা কবি উল্লেখ করেছেন? বৃষ্টিতে ধূমল অবস্থার কথা উল্লেখ করেছেন। ধূমল শব্দের অর্থ কী? ধোঁয়ার মতো রং। বিহ্বল শব্দটির অর্থ কী? বিভোর। দেখে নেব 20 নম্বর প্রশ্ন এবং উত্তর। কোথায় শতাব্দীর রাজবাড়ি দাঁড়িয়ে আছে? পদ্মা প্রান্তে। 21, শতাব্দীর রাজবাড়ি কোন প্রত্যাশায় দাঁড়িয়ে রয়েছে? বিলুপ্তির প্রত্যাশায়। বিলুপ্তির প্রত্যাশায় দাঁড়িয়ে থাকা শতাব্দীর রাজবাড়িকে কিসের সাথে তুলনা করা হয়েছে? দৃশ্যপট অর্থাৎ ছবির সাথে। কবিতায় মেঘনা নদীকে কোন কোন বিশেষণে বিশেষিত করা হয়েছে? দুরন্ত, উচ্ছল ও কুটিল। উচ্ছল বানান ছয় ছয় বয় হবে বন্ধুরা, বটা মিস্টেক হয়ে গেছে। 24, ছোট নদীগুলি কেমনভাবে নদী পাড়ি দেয়? প্রশ্নটা একটু মিস্টেক হয়েছে, ছোট নৌকাগুলি কেমনভাবে নদী পাড়ি দেয়? তীব্র বেগে। 25, কারা প্রাণপণে জাল ফেলে এবং দড়ি টানে? খাদ্যহীন এবং অর্ধনগ্ন জেলেরা। নেক্সট প্রশ্ন আলোচনা করব, তার আগে বলি বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। প্রতিনিয়ত আমি তোমাদের সিলেবাসের অন্তর্গত সমস্ত ভিডিওগুলি আপলোড করে চলেছি, তাই সব সময় আমার চ্যানেলের প্লেলিস্ট তোমরা ফলো করো, নতুন নতুন ভিডিও প্রতিদিন তোমরা পাবে। 26, কারা খাদ্যহীন খাদ্যের সম্বল? জেলে মাঝিরা। 27, কেন জেলেদের খাদ্যহীন খাদ্যের সম্বল বলা হয়েছে? কারণ প্রবল বর্ষায় নদীবক্ষে প্রাণপণে মাছ সংগ্রহ করলেও জেলেরা পেট ভরে দুমুঠো খেতেও পান না, কিন্তু তারা অন্যের খাদ্যের যোগান দিয়ে চলেছেন। 28, কখন সারা রাত্রির সংগ্রহ করা মাছগুলি মালগাড়িতে ভরা হয়? উত্তর, রাত্রি শেষে। কোন স্থান থেকে মাছগুলি মালগাড়িতে তোলা হয়? গোয়ালন্দ থেকে। গোয়ালন্দ কোথায় অবস্থিত? গোয়ালন্দ বর্তমান বাংলাদেশে অবস্থিত একটি উপজেলা। গোয়ালন্দের মালগাড়িকে কোন বিশেষণে বিশেষিত করা হয়েছে? অন্ধ কালো। জলের উজ্জ্বল শস্য বলতে কী বোঝানো হয়েছে? ইলিশ মাছকে। 33, রাশি রাশি ইলিশের সব কথা, একথা বলার কারণ কি? একথা বলার কারণ ইলিশ মাছ জল থেকে তুললেই মারা যায়, তাই সারা রাত্রি নদী থেকে যে ইলিশ মাছগুলি সংগ্রহ করা হয়েছে তাকে ইলিশের মৃতদেহ বা ইলিশের শব বলা হয়েছে। 34, নদীর নিবিড়তম উল্লাসের মৃত্যুর পাহাড় কোন জিনিসকে ইঙ্গিত করে কবি উক্তিটি করেছেন? রাশি রাশি মৃত ইলিশ মাছকে ইঙ্গিত করে। 35, গোয়ালন্দের মালগাড়িতে ইলিশ মাছ কোথায় এসে পৌঁছায়? কলকাতায়। দেখে নেব পরের প্রশ্ন উত্তর।
36, কলকাতার বিবর্ণ সকালে ঘরে ঘরে কিসের গন্ধ অনুভূত হয়? ইলিশ মাছ ভাজার গন্ধ। নেক্সট, গোয়ালন্দের মালগাড়িকে অন্ধ কালো বলার কারণ কি? কারণ রাত্রি শেষে তখনও সূর্যের আলো ফোটেনি। 38, কাব্যরসের বিচারে ইলিশ কী ধরনের কবিতা? প্রকৃতির বুকে জীবনের জলছবি। 39, মেঘবর্ণ পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। দেখো, মেঘের ন্যায় বর্ণ, এটা হচ্ছে মেঘবর্ণ, উপমান কর্মধারয় সমাস। রাজবাড়ি পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। রাজবাড়িকে যদি বিশ্লেষণ করি বা ব্যাসবাক্য করি, লিখব রাজার বাড়ি, সম্বন্ধ তৎপুরুষ সমাস। 41, অচঞ্চল পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। একে ব্যাসবাক্য করলে লিখতে হবে নয় চঞ্চল, এটি না তৎপুরুষ বা নং তৎপুরুষ। 42, মালগাড়ি পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। মালবাহিত গাড়ি, তাকে আমরা বলি মালগাড়ি, মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। 43, কার ভাড়ার থেকে সরস সর্ষের ঝাঁজ অনুভূত হয়? কেরানির গিন্নির ভাড়ার থেকে। বন্ধুরা, এক্ষেত্রে বলে রাখি, ভাড়ার বানানের চন্দ্রবিন্দুটা মিস্টেক হয়েছে, কারণ আমার টাইপিংয়ের সময় চন্দ্রবিন্দুটা আনাটা একটু কঠিন। তা যাই হোক, প্রত্যেকটা ভাড়ার বানানের মাথায় কিন্তু ভয়ের মাথায় চন্দ্রবিন্দুটা হবে। ভাঁড়ার শব্দের অর্থ কী? রান্নাঘর বা যেখানে খাদ্য মজুত রাখা হয়। কখন ইলিশের উৎসব শুরু হয়? বর্ষায়। 46, রাশি রাশি ইলিশের সব, এই শব্দের মধ্যে দিয়ে কোন ভাব প্রকাশিত হয়েছে? মনের উল্লাস। 47, তীর তীব্র বেগে কি পাড়ি দেয়? ছোট নৌকাগুলি। নেক্সট, কবি বুদ্ধদেব বসু রচিত একটি কাব্যনাট্যের নাম লেখো। তপস্বী ও তরঙ্গিনী। 49, মহাভারতকে কেন্দ্র করে রচিত বুদ্ধদেব বসুর লেখা প্রবন্ধ সংকলনটির নাম কি? মহাভারতের কথা। এবারে কিছু শূন্যস্থান পূরণ আমরা দেখে নেব। 50 নম্বর, আকাশে আষাঢ় এলো বাংলাদেশ ড্যাশ বিহল, বর্ষায়। মেঘবর্ণ ড্যাশ তীরে তীরে নারিকেল শাড়ি, মেঘবর্ণের পরে বসবে মেঘনার। ড্যাশ শতাব্দীর রাজবাড়ি বিলুপ্তির প্রত্যাশায় দৃশ্যপট সম অচঞ্চল, শূন্যস্থানে বসবে পদ্মা প্রান্তে। 53, তীর তীব্র বেগে দেয় পাড়ি ছোট ড্যাশ নৌকাগুলি। 54, অর্ধনগ্ন যারা তারা ড্যাশ খাদ্যের সম্বল, খাদ্যহীন। 55, রাত্রি শেষে ড্যাশ অন্ধ কালো মালগাড়ি ভরে জলের উজ্জ্বল শস্য, গোয়ালন্দে। 56, নদীর নিবিড়তম উল্লাসের ড্যাশ মৃত্যুর পাহাড়। 57, তারপর ড্যাশ বিবর্ণ সকালে ঘরে ঘরে ইলিশ ভাজার গন্ধ, শূন্যস্থানে বসবে কলকাতার। 58, ড্যাশ গিন্নির ভাড়ার সরস শস্যের ঝাঁজে, শস্যের বানানটাও ভুল হয়েছে, কেরানির। এলো বর্ষা ড্যাশ ইলিশ উৎসব। বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে আমি ইলিশ কবিতা থেকে একদম টেক্সট খুঁটিয়ে প্রশ্ন উত্তর আলোচনা করলাম। আশা করছি এখান থেকে একটা প্রশ্ন দিলেও তোমরা কিন্তু লিখে আসতে পারবে। যাই হোক, নেক্সট একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে আমি খুব তাড়াতাড়ি উপস্থাপন করব। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্ট সবসময় ফলো রাখবে, আর লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবে কেমন লাগছে আমার পড়ানো।